নমস্কার বন্ধুরা, এখন সকাল 6:30 বাজে। আমরা পোখরাতে ফেওয়া লেকের পাশেই ফেওয়া ভিউ গেস্ট হাউসে আছি। এখান থেকে অলরেডি চেক আউট করে নিয়েছি। আজকে আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 7:30টায় শহরের 0 কিলোমিটার থেকে আমাদের গাড়ি আছে। তা যাওয়ার আগে শেষবারের মতো আমরা একটু পোখরা লেককে দেখে এখান থেকে একটা ছোটো ট্যাক্সিতে 0 কিলোমিটার চলে যাব। ওখান থেকে আমাদের গতকালই বুক করা গাড়িতে আমরা মুক্তিনাথের জন্য যাত্রা করব। মুক্তিনাথ যাওয়ার পুরো রাস্তাটা খুব সুন্দর, সম্পূর্ণটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, সব কিছু দেখতে পাবেন। এই যে আমাদের বাহন, এই বাহনে করেই আমরা চলেছি মুক্তিনাথের পথে। নেপালের বেশিরভাগ অংশে সাধারণত চাইনিজ ইভি গাড়িগুলো বেশি চলে। এই গাড়িতেই মাথাপিছু 1500 থেকে 1800 NPR ভাড়া এক পিঠের। আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল 8টায় বেরিয়েছি। বেশ, আমরা প্রথমে জমসম থেকে কাকবেনি হয়ে মুক্তিনাথ যাব। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি শহুরে রাস্তা ছেড়ে পাহাড়ি পথে প্রবেশ করলো। দুপাশে সবুজের সমারোহ, সবুজ পাহাড়, তার মধ্য থেকে কালো পিচ রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সামনে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আবার যাব। এই যে আমরা মুক্তিনাথের রাস্তায় হোটেল খুশবু বাংলুং লুমলে ধাবা, এক ধাবায় দাঁড়িয়েছি। এটা লুমলে হোটেল খুশবু বাংলুং নাম। ধাবার খাবার বেশ ভালোই, ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর। আমরা এখানে মোমো সমোসা খেলাম। যারা মুক্তিনাথ যেতে চান এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে পারেন, খুব সুন্দর। এই যে রাস্তা থেকে দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে, এই বাসেও আপনারা মুক্তিনাথ যেতে পারেন। ভাড়াটা একটু কম পড়বে, তবে গাড়িতে যাওয়ায় সুবিধাজনক। বিভিন্ন জায়গায় দাঁড়ানো যায় প্রয়োজন অনুসারে। যাই হোক, দেখুন বেশ সুন্দর রাস্তা। এখনও পর্যন্ত আমরা চলেছি মুক্তিনাথের পথে। দুপাশে পাহাড়, বেশ আস্তে আস্তে আরও উঁচু হচ্ছে, আরও খাড়াই হচ্ছে। ব্রেকফাস্টের পরে আবার যাত্রা করেছি। এখন রাস্তা খুব সুন্দর, প্রায় 60 কিলোমিটার রাস্তা অলরেডি কভার হয়ে গেছে। পোখরা থেকে মুক্তিনাথের দূরত্ব প্রায় 175 কিলোমিটার। পুরো রাস্তাটাই অসম্ভব সুন্দর, আর এই রাস্তাকে এটা ভয়ঙ্কর সুন্দর রাস্তাও বলা যেতে পারে। বেশিরভাগ রাস্তাই ভালো, তবে কিছু জায়গায় রাস্তা বেশ খারাপ। রাস্তা মেরামতির কাজ চলছে, সেই জন্য একটু অফরোডিং হয়ে আছে। চলুন। এখন 11টা বাজে। আমরা এসে উপস্থিত হয়েছি বেনি বাজার। এই যে হাতে বসে নিয়ে একটু পাউরুটি কলা নিয়ে নিই। কালকে সকালের ব্রেকফাস্ট কেমন কি পাওয়া যাবে জানি না। এই যে আমরা বেনি বাজারে এসে উপস্থিত হয়েছি। আর এই যে পাশ থেকে কালীগণ্ডকী নদী পাট বরাবর প্যারালালি বয়ে চলেছে। পুরো রাস্তাটাই আমাদের সঙ্গ দিতে দিতে চলবে এই কালীগণ্ডকী রিভার। আর মাস্তাং ভ্যালিতে এই কালীগণ্ডকী নদীতেই বিখ্যাত সেই শালিগ্রাম শিলা পাওয়া যায়। এটা হচ্ছে পৃথিবীর অন্যতম গভীর নদীখাত। বিনির পর আমরা আবার জার্নি শুরু করলাম। এখান থেকে মুক্তিনাথের এখনও প্রায় 80 কিমি পথ বাকি আছে। দেখতেই পাচ্ছি যত এগিয়ে চলেছি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ভূপ্রকৃতি আরও রুক্ষ শুষ্ক হচ্ছে। রাস্তার একদিকে খাড়া পাহাড় আর একদিকে গভীর খাত। আমরা এগিয়ে চলেছি। সত্যি অসাধারণ সুন্দর রাস্তা।
কেন এই রাস্তাকে ভয়ঙ্কর সুন্দর বলা হয় নিজের চোখে দেখে নিন। যারা হিমাচলের কল্পা, ছিটকুল বা কিন্নলের দিকে গিয়েছেন তারা এরকম রাস্তা সাক্ষী থেকেছেন। সত্যি একদিকে খাড়া পাহাড় আর একদিকে গভীর নদীখাত। এই কালীগণ্ডকী নদীকে পৃথিবীর অন্যতম গভীর নদীখাত বলা হয়। তা সেই গভীর নদীখাতের পাশ থেকে আমরা চলেছি। কোনো কোনো জায়গায় পাশে চাকাটা যেন একদম কিনার থেকে চলে যাচ্ছে। যাই হোক, প্রতি মিনিটেই দেখুন ভূপ্রকৃতি কত সুন্দর পরিবর্তন হয়ে চলেছে। সত্যি দুপাশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা কিছু দূর গিয়ে ওখানে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াবো। ওখানে ইভি গাড়ি চার্জ হবে আর তার সঙ্গে আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। তারপরে সামনে একটা রূপসে ওয়াটারফলস আছে, ওটা দেখে আমরা যাত্রা শুরু করব। তারপর থেকেই মুস্তাং শুরু হবে, বিখ্যাত মুস্তাং। চলুন দেখা যাক। সকাল 8টায় পোখরা থেকে আমাদের গাড়ি ছেড়েছিল। এখন 12:30 বাজে। এখন দানা মাদ্রি বলে একটা, এই যে অন্নপূর্ণাত্রী দানা মাদ্রি চার্জিং স্টেশন, এখানে চার্জ হওয়ার জন্য একটু দাঁড়াতে হবে। এখানেই যারা লাঞ্চ করার করে নেবে। চার সাইডটা দেখুন। রাস্তা কিছু জায়গা ভালো, কিছু জায়গা খুব অফরোড, খুবই খারাপ, কোনো জায়গায় কাজ হচ্ছে এরকম। এই মিনিটে মিনিটে চেঞ্জ হওয়া চারপাশের অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ আর তার সঙ্গে এরকম সুপারহিট হিন্দি ছবির গান শুনতে শুনতে কখন আপনি পৌঁছে যাবেন আর এই জার্নিটা আপনার জীবনের সেরা জার্নি হয়ে থেকে যাবে, নিজেই বুঝতে পারবেন না। এটা চলে এসেছি মুক্তিনাথ যাওয়ার পথে রূপসে ঝর্ণার এখানে। আসলে দেখুন ওই যে পাহাড়ের পথে রূপসে ওয়াটারফলস দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম। শুধু সামনে দেখুন, দুপাশের দৃশ্যাবলী বা সামনের দৃশ্যাবলী আপনাদের একটা মুহূর্তের জন্য বোর হতে দেবে না। সত্যি যেটা বলবো সেটাই কম বলা হয়। তাহলে চিন্তা কি, সামনের প্ল্যানটা এখানেই করে ফেলুন। ওই যে রাস্তা দেখছেন, ওই রাস্তা হয়ে আমরা পোখরা থেকে মুক্তিনাথের পথে চলেছি। রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার সৌন্দর্য ভয়ঙ্কর। এই রাস্তা এই বরাবর, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে ওই পিছন দিয়ে ওই পুলিশ চলে যাচ্ছে। সামনেই ঘাসা, এখান থেকে মুস্তাং শুরু হচ্ছে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ, আমরা এখানে একটু ফটো সেশন করে নেব। হচ্ছে কি অসম্ভব ভয়ঙ্কর সুন্দর, কত ডিপে ভূমিখাতটা একবার ফটো করুন। এই মুস্তাং ঘুরতে হলে বা মুক্তিনাথ যেতে হলে আপনাকে পোখরা বা কাঠমান্ডু থেকে আগেই মাথাপিছু 1000 টাকার বিনিময়ে এসিএ পারমিট করাতে হয়। আর আগে থেকে পারমিট না করালে সামনেই ঘাসা বাজার আছে, ওখানেও পারমিট করানো যায়। ওখানে আবার পারমিট চেক হবে, তারপর আমরা প্রবেশ করব। মুক্তিনাথ যাওয়ার পথে এই ঘাসা বাজার ক্রস করে একটা পুলিশ চেকপোস্ট আর তার সঙ্গে এসিএ চেকপোস্ট, মানে পারমিট চেক হবে এখানে। এই যে এসিএ চেকপোস্ট, কনভেনশন সেন্টার ঘাসা মুস্তাং।
কখনো রোদ কখনো বৃষ্টি এই মাথা নিয়ে আমরা এগিয়ে চলেছি। সত্যি দুপাশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মুস্তাংয়ের সৌন্দর্য সত্যি অপার। আমরা মুস্তাংয়ের পথ হয়ে চলেছি মুক্তিনাথের দিকে। সামনেই পড়বে মারফা, বিখ্যাত মারফা ভিলেজ। ওই মারফার একটা আলাদা ভিডিও আমি প্রকাশ করব, আপনারা দেখবেন, সত্যি ভালো লাগবে। যে এখানেই মারফা ভিলেজ, আর ডান দিকে নিচে দেখুন এখানে অ্যাপেল ও প্লাম খুব ভালো চাষ হয়। আর মুক্তিনাথ ও তথা জমসম বা মুস্তাং দর্শনের সেরা সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। আমাদের পুজোর সময় খুব ভালো এখানে ওয়েদার। দেখুন হঠাৎ করেই আমরা যেন চাঁদের পাহাড়ে প্রবেশ করছি। এই পুলটা পার হলেই চাঁদের পাহাড়, কোল্ড ডেজার্ট অফ নেপাল। সত্যি এর সৌন্দর্য অপার। আর এই দেখতেই প্রতি বছর হাজার হাজার পর্যটক সারা দেশ বিদেশ থেকে ছুটে আসে এখানে মুস্তাং দেখতে। আমরা মাস্তাং ভ্যালিতে জমসম প্রবেশ করব। জমসম প্রবেশ করার আগে শুধু ল্যান্ডস্কেপটা দেখুন। নেপালের লাদাখ অসাধারণ, জাস্ট যেটাই বলবো সেটাই কম বলা হবে। তার চারিদিকে দেখছিলাম সবুজের সমারোহ, সেখান থেকে শুষ্ক সেই সাদা হলুদ পাহাড়, তার গায়ে রোদ পড়ে চিকচিক করছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অসাধারণ। যেন চাঁদে পৌঁছে গেছি আমরা। এখানে না আসলে সত্যি অনেক কিছু মিস করতাম। স্যাং ভিলেজ, এটা স্যাং ভিলেজ 2750 মিটার উচ্চতায় অবস্থিত। আর আমরা যাবো 3800 মিটার, এখান থেকে 1000 মিটার উপরে। আমরা নেপালের মুস্তাং জেলার প্রধান প্রশাসনিক কেন্দ্র জমসমে প্রবেশ করছি। এখানে প্রচুর হোটেল আছে, এটা একটি শহর এলাকা। এখানে একটি ছোট এয়ারপোর্টও আছে। আপনারা চাইলে কাঠমান্ডু বা পোখরা থেকে জমসম পর্যন্ত ছোটো ফ্লাইটেও আসতে পারেন। গাড়ি জার্নি যারা করতে পারবেন না তারা ফ্লাইটেও আসতে পারেন। দেখুন বেশিরভাগ লোক এখানে থেকে যায়। এখান থেকেও আপনার পরের দিন মুক্তিনাথ দর্শন করে আসতে পারেন। আর জমসম থেকে মুক্তিনাথ পর্যন্ত এই রাস্তাটার সৌন্দর্য আরও বেশি। দেখুন সামনে দেখতে পাবেন, সামনে জমসম বাজার, বাজার এলাকা ছিল। চারিদিক শুষ্ক প্রকৃতির মাঝখানে ইতি সবুজের ছোঁয়া। যারা বাইক রাইডিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অন্যতম সেরা ডেস্টিনেশন বলতে গেলে এই মুস্তাং মুক্তিনাথ। প্রতি বছর প্রচুর বাইক রাইডার তারা এখানে বাইক চালাতে যান। দেখুন আমরা যেন গাড়ি নিয়েই পৌঁছে গেছি চাঁদের পাহাড় বা মুনস ল্যান্ডে। কি অসাধারণ সুন্দর এই ভূপ্রকৃতি, জাস্ট সত্যি আমার কোনো ভাষা নেই। ঈশ্বর কত সুন্দর করে আমাদের এই পৃথিবী তৈরি করেছে। হিমালয় কি অপার সৌন্দর্য, সত্যি শুধু মন দিয়ে দেখুন আর সৌন্দর্য উপভোগ করুন।
আমরা জমসম থেকে মুক্তিনাথের পথে চলেছি। পথে সামনে কাকবেনি, কাকবেনিতে একটু দাঁড়াবো। কাকবেনি হয়ে আমরা মুক্তিনাথ চলে যাব। আপনারা শুধু দেখতে থাকুন। আমরা জমসম থেকে মুক্তিনাথের পথে এখন কাকবেনিতে এসে উপস্থিত হয়েছি। এখন কাকবেনি জায়গাটা, বিভিন্ন রকম হোটেল আছে এখানে। অ্যাকচুয়ালি এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ এবং তর্পণ করা হয়। আমরা কাকবেনি হয়ে আবার মুক্তিনাথের পথে চলেছি। দেখুন, চারপাশের এত সুন্দর ল্যান্ডস্কেপ আর তার সঙ্গে এরকম নেপালি বা বলিউডি গান, সত্যি অসাধারণ কম্বিনেশন। জমসম থেকে মুক্তিনাথের পথে অসাধারণ সুন্দর, যেদিকে তাকাই সেদিকে অনন্য, কোন দিক ছেড়ে কোন দিক তাকানো যায়, অসাধারণ। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। আমি ভারতবর্ষের লাদাখ যাইনি, কিন্তু নেপালের লাদাখ এসেছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। আমরা জমসম থেকে মুক্তিনাথের পথে, কাকবেনি, কাকবেনি পার হয়ে চলে যাচ্ছি। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। আমরা জমসম থেকে মুক্তিনাথের পথে কাকবেনি জাস্ট পার হয়ে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ, তার মধ্যেই পাহাড়ি ছাগল ঘুরে বেড়াচ্ছে। আর আকাশও এত সুন্দর, নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ। দিকে তুষার শৃঙ্গ দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর করে আজকে ঘুরিয়েছে, খুব ভালো। আমাদের যেখানে বলেছি সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি থ্যাংকস। এখানে দেখুন, একটা ভগবান বিষ্ণুর শালিগ্রাম করা আছে। শালিগ্রাম শিলা একটা এখানে বড় আকারে করা আছে। আর পাশে যে কালীগণ্ডকী নদী, আপনারা জানেন এই কালীগণ্ডকী নদীতেই একমাত্র এই শালিগ্রাম শিলা পাওয়া যায়। আমরা জমসম থেকে কাকবেনি হয়ে মুক্তিনাথের পথে চলেছি। অসাধারণ সুন্দর ভূমিরূপ আর তার সঙ্গে নেপালি সং, জাস্ট মিলেমিশে একদম অসাধারণ। পুরো বলার ভাষা নেই।
আমরা মুক্তিনাথ প্রবেশ করছি। এই মুক্তিনাথ নেপালের গণ্ডকী প্রদেশের মুস্তাং জেলায় অবস্থিত পৃথিবীর উচ্চতম বিষ্ণু মন্দির। এর উচ্চতা প্রায় ৩,৮০০ মিটার বা ১২,৪০০ ফুট অবস্থিত। পৌরাণিক মতে এখানে পুজো দিলে বা দর্শন করলে মানুষের মোক্ষ লাভ হয়। এটা শুধু হিন্দুদের নয়, বৌদ্ধদের কাছেই সমান পবিত্র। ফাইনালি আমরা মুক্তিনাথ চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মুক্তিনাথ ভিলেজ, আর উপরে আছে মুক্তিনাথ মন্দির। দিয়ে চলে এসেছি, এটা মুক্তিনাথ ভিলেজ আর উপরে মুক্তিনাথ মন্দির। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝখানে ভগবান বিষ্ণুর এই মন্দিরটি অবস্থিত। আমরা শেষমেশ মুক্তিনাথ এসে পৌঁছেছি। এই যে আমাদের গাড়ি, হোটেল সিদ্ধার্থ। মোটামুটি এই মুক্তিনাথেও প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে এখানে এসেও বুক করতে পারেন বা বুক করেও আসতে পারেন। আমরা আজকে সন্ধেটা এখানে লোকাল মার্কেট একটু ঘুরে নেব, তারপর কালকে সকালে মন্দির দর্শন করে একটু ঘুরে আমরা গাড়ি ধরে কালকে বেরিয়ে যাব, কালকে পোখরা চলে যাব। এই জমসমের এবং মুক্তিনাথের কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মুক্তিনাথ মন্দির ভালোভাবে দর্শন করাবো। মন্দিরটা খুব সুন্দর, সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে আশা করি। যাই হোক, টাটা, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।